আমি সুকেন্দু, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে ভিডিওটিতে আমরা ক্লাস 12 জিওগ্রাফির চ্যাপ্টার 1 অর্থাৎ ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারটির উপর কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা যে এমসিকিউটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি না, অগ্ন্যুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলে। তো এখানে চারটে অপশান দেওয়া হয়েছে। প্রথমে বলছে সহজাত জল, তারপর উৎসন্দ জল, তারপর ভাদস জল এবং আবহিক জল। তো এই যে প্রশ্নটি, এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটি হচ্ছে উৎসন্দ জল। অগ্ন্যুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলা হয় উৎসন্দ জল। এর সঙ্গে সঙ্গে আমাদের আরও কয়েকটি জলের উৎস সম্পর্কে একটু জেনে রাখতে হবে, যেগুলো থেকে প্রশ্ন হয়। যেমন সহজাত জল, যাকে ইংরেজিতে বলা হয় কনেট ওয়াটার। তো এটা কোনটা? এটা হচ্ছে যে পাললিক শিলা গঠনকালে শিলাস্তরের মধ্যে যে জল সঞ্চিত হয়ে থাকে সেইটাকে বলা হয় এই সহজাত জল বা কনেট ওয়াটার। তারপরেতে আরেকটা জল কি আছে না, ভাদস জল। তো এটা কোনটা না, ভৌম জলতলের উপর প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে বাহিত জল। তো তাকে বলা হয় এই ভাদস জল। আর একটা জল রয়েছে আবহিক জল বা মিটিওরিক ওয়াটার, যেটা বৃষ্টিপাত ও তুষার গলা জল। এবং এই যে আবহিক জল বা এই মিটিওরিক জল, এটাই কিন্তু ভৌম জলের প্রধান উৎস। অনেক সময় এর ওপর থেকেও প্রশ্ন আসে যে ভৌম জলের প্রধান উৎস কি। তো তখন আমাদের কিন্তু বলতে হবে যে আবহিক জল বা মিটিওরিক ওয়াটার, যেটা কিনা এই বৃষ্টিপাত ও তুষার গলা জল যার উৎস, তো সেটাই কিন্তু ভৌম জলের প্রধান উৎস অর্থাৎ আবহিক জল। এবার চলে যাব পরের প্রশ্নতে। তো পরের প্রশ্নতে বলছে যে পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এই ধরনের জলকে বলা হয়। তো চারটে অপশান: আবহিক জল, উৎসন্দ জল, সহজাত জল এবং মহাসাগরীয় জল। তো আমরা একটু আগেই যেটা জানলাম যে সহজাত জল হচ্ছে যখন পাললিক শিলা সৃষ্টি হয় তখন সেই শিলাস্তরের মধ্যে যে জলটা সঞ্চিত হয়ে থেকে যায় সেটাকেই বলা হয় সহজাত জল বা কনেট ওয়াটার। তাই এই যে প্রশ্নটি, এই প্রশ্নের উত্তরটা কিন্তু হবে সহজাত জল, অর্থাৎ পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, আর এই ধরনের জলকে বলা হয় সহজাত জল। চলে যাব পরের প্রশ্নে। তো পরের প্রশ্নে বলছে যে ভৌম জলের ভাণ্ডার অব্যাহত থাকে কার মাধ্যমে? তো চারটে অপশান: জলচক্র, বায়ুচক্র, শিলাচক্র আর ভূ রাসায়নিক চক্র। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে জলচক্র। জলচক্রের মাধ্যমেতে কিন্তু ভৌম জলের ভাণ্ডারটা আমাদের পৃথিবীতে অব্যাহত থাকে। এর পরের প্রশ্নতে চলে যাব। তো বলছে যে একটি প্রবেশ্য শিলাস্তরের উদাহরণ হলো। তো এখানে চারটে আছে: কাদা পাথর, ব্যাসল্ট, চুনাপাথর, শেল। তো সঠিক উত্তরটি হবে কিন্তু চুনাপাথর। আর এখানে আর একটা জিনিস একটু বলে রাখবো যে কাদা পাথর অনেক সময় আমরা প্রবেশ্য শিলাস্তরের মধ্যে ফেলি, কিন্তু অ্যাকচুয়াল কাদা পাথর হচ্ছে এমন একটি শিলা যেটার যে রন্ধ্রগুলো আছে কাদা পাথরের, অর্থাৎ যে রন্ধ্রের মধ্য দিয়ে জলটা নিম্নগামী হবে বা প্রবেশ করবে, সেই রন্ধ্রগুলো এতটাই ঘন সন্নিবদ্ধভাবে থাকে যে তার মধ্যে দিয়ে জলটা যখন যায় তখন কিন্তু সেই জলটা কিন্তু সহজে কিন্তু যেতে পারে না। তো সেই কারণে কিন্তু কাদা পাথর মানে প্রবেশ্য শিলাস্তরের উদাহরণ কিন্তু নয়। কাদা পাথর কিন্তু সছিদ্র শিলা। কাদা পাথরেতে কিন্তু প্রচুর ছিদ্র আছে, কিন্তু সেই ছিদ্রগুলো মধ্যের যে স্থান বা যে ফাঁকগুলো, সেই ফাঁকগুলো এতটাই মানে ঘন সন্নিবদ্ধ যে তার মধ্যে থেকে জল কিন্তু সহজে কিন্তু যেতে পারে না। তো সেই কারণেতে কিন্তু কাদা পাথর সছিদ্র শিলা হওয়া সত্ত্বেও কিন্তু প্রবেশ্য নয়। তাই সেই কারণেতেই কিন্তু এখানেতে আমরা উত্তরটা কিন্তু চুনাপাথরকেই নেব। চলে যাব এর পরের প্রশ্নতে। বলছে যে একটি অপ্রবেশ্য শিলার উদাহরণ দাও। তো একটি অপ্রবেশ্য শিলার উদাহরণ হবে কাদা পাথর। তার কারণ একটু আগেই যেটা আমরা জানলাম যে কাদা পাথর কিন্তু সছিদ্র হওয়া সত্ত্বেও কিন্তু প্রবেশ্য শিলা নয়, অর্থাৎ কাদা পাথর অপ্রবেশ্য শিলার মতন কিন্তু আচরণ করে থাকে। তো সেই কারণেতে কিন্তু কাদা পাথর কিন্তু একটি অপ্রবেশ্য শিলা। আর এই যে প্রশ্নটি আছে, এই প্রশ্নের যে বাকি যে চারটে মানে তিনটে যে অপশন আছে, বেলে পাথর, চুনাপাথর এবং ডলোমাইট, এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রবেশ্য শিলার মধ্যে পড়ে। তো সেই কারণেতে কিন্তু কাদা পাথর কিন্তু হবে একটি অপ্রবেশ্য শিলাস্তরের উদাহরণ। চলে যাব এর পরের প্রশ্নতে।
তো তার বলছে যে ভৌম জলস্তর দেখা যায় যে স্তরে তা হলো। তো চারটে অপশান: ঊর্ধ্ব ভাদস্তর, মধ্যবর্তী ভাদস্তর, কৈশিক স্তর এবং সম্পৃক্ত স্তর। তো সঠিক উত্তরটি হবে সম্পৃক্ত স্তর। এর পরের প্রশ্ন, তো ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে। তো চারটে অপশান: প্রথমে বলছে ভাদস্তর, তারপর কৌশিক স্তর, তারপর সাময়িক সম্পৃক্ত স্তর এবং তারপরে স্থায়ী সম্পৃক্ত স্তর। তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু হবে স্থায়ী সম্পৃক্ত স্তর। তার কারণটা হচ্ছে যে এখানেতে বলেই দেওয়া হয়েছে প্রশ্নতে যে ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে। তো সব ঋতুতেই যেহেতু জল পাওয়া যায়, অর্থাৎ যে ঋতুই হোক না কেন সব ঋতুতেই যখন জল পাওয়া যায় তখন সেটা কিন্তু হবে স্থায়ী সম্পৃক্ত স্তর। এরপরের প্রশ্নে, ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে। তো চারটে অপশান: অ্যাকুইফার, অ্যাকুইক্লুড, ভাদস্তর এবং অ্যাকুইটার্ড। তো সঠিক উত্তরটি হবে ভাদস্তর। আর এখানে আরেকটা বিষয় একটু আমরা জেনে রাখবো, সেটা হচ্ছে এই ফ্রিয়েটিক স্তরটি কী। তো ফ্রিয়েটিক স্তরটা হচ্ছে যে অপ্রবেশ্য শিলার উপর প্রবেশ্য শিলার যে অংশ জল দ্বারা সম্পূর্ণ সম্পৃক্ত থাকে তাকেই বলা হয় ফ্রিয়েটিক স্তর। এরপরের প্রশ্নতে বলছে যে ভৌম জলতলের উপর প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে বাহিত জলকে বলে। তো চারটে অপশান রয়েছে। প্রথমে বলছে ভাদস জল, তারপর সহজাত জল, তারপর উৎসন্দ জল, তারপর ঘনীভূত জল। তো সঠিক উত্তরটি হবে ভাদস জল। ভৌম জলতলের উপর প্রবেশ্য শিলার স্তরের মধ্য দিয়ে বাহিত জলকে বলছে ভাদস জল। তারপরের প্রশ্ন, ভাদস স্তরের নিম্নতম উপস্তরটি হলো। তো ভাদস স্তরের নিম্নতম উপস্তরটি হচ্ছে কৈশিক স্তর। এরপরের প্রশ্ন, মুক্ত অ্যাকুইফার দেখা যায়। তো চারটে অপশান: প্রবেশ্য শিলার নিচে, অপ্রবেশ্য শিলার নিচে, আর দুটি প্রবেশ্য শিলাস্তরের মধ্যে, না অপ্রবেশ্য শিলাস্তরের উপরে প্রবেশ্য শিলাস্তরে। তো মুক্ত অ্যাকুইফার দেখা যাবে অবশ্যই অপ্রবেশ্য শিলাস্তরের উপরে যে প্রবেশ্য শিলাস্তর অবস্থান করে তার মধ্যে। এরপরের প্রশ্ন, দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে প্রবেশ্য স্তর থাকলে যে ধরনের অ্যাকুইফার সৃষ্টি হতে পারে তা হলো। তো প্রথমে বলছে মুক্ত অ্যাকুইফার, তারপর আবদ্ধ অ্যাকুইফার, তারপর অ্যাকুইক্লুড, তারপর অ্যাকুইফিউজ। তো সঠিক উত্তরটি হবে আবদ্ধ অ্যাকুইফার। দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে প্রবেশ্য শিলাস্তর থাকলে যে ধরনের অ্যাকুইফার সৃষ্টি হয় সেটা হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার। এরপরের প্রশ্ন, যে শিলা কোনোভাবেই জল সঞ্চয় ও ক্ষরণে সক্ষম নয় তাকে কি বলে। তো এর চারটে অপশান: প্রথমে বলছে অ্যাকুইফার, তারপর অ্যাকুইফিউজ, তারপর অ্যাকুইক্লুড, তারপর অ্যাকুইটার্ড। তো সঠিক উত্তরটি হচ্ছে অ্যাকুইফিউজ। যে শিলা কোনোভাবেই জল সঞ্চয় ও ক্ষরণে সক্ষম নয় তাকে বলা হয় অ্যাকুইফিউজ। এর সঙ্গে আরও তিনটে বিষয় আমাদেরকে জেনে রাখতে হবে। সেটা হচ্ছে কি না অ্যাকুইফার। অ্যাকুইফার কোনটা না প্রবেশ্য শিলার যে অংশে ভৌম জলের সঞ্চয় থাকে। অ্যাকুইক্লুড কোনটা না যে শিলাস্তর জল ধারণ করতে পারে কিন্তু জল ক্ষরণে অক্ষম তাকে বলা হয় অ্যাকুইক্লুড। আর অ্যাকুইটার্ড হচ্ছে যে শিলাস্তর খুব কম পরিমাণে জল সঞ্চয় এবং ক্ষরণে সক্ষম তাকে বলছে অ্যাকুইটার্ড। এরপরের প্রশ্ন, অপ্রবেশ্য শিলাস্তরে জলবাহী স্তর গঠিত হতে না পারলে তখন তাকে বলা হয়। তো চারটে অপশান: অ্যাকুইক্লুড, অ্যাকুইটার্ড, অ্যাকুইফিউজ, অ্যাকুইফার। তো সঠিক উত্তরটি হচ্ছে অ্যাকুইফিউজ। অ্যাকুইফিউজ হচ্ছে কি না অপ্রবেশ্য শিলাস্তরে জলবাহী স্তর গঠিত হতে না পারলে তখন তাকে বলা হয় অ্যাকুইফিউজ। এরপরের প্রশ্নতে বলছে যে প্রস্রবণ থেকে ভূগর্ভের জল সবসময় বেরিয়ে আসে তাকে বলে। তো এখানেতে চারটে অপশান: প্রথমে বলছে সবিরাম, তারপর অবিরাম, তারপর অবিকর্ষজ, তারপর গিজার। তো সঠিক উত্তরটি হবে অবিরাম প্রস্রবণ। যে প্রস্রবণ থেকে ভূগর্ভ জল সবসময় বেরিয়ে আসবে তাকে বলা হয় অবিরাম প্রস্রবণ। এরপরের প্রশ্ন, কোনো একটি রেখা বরাবর অনেকগুলি প্রস্রবণ থাকলে তাকে কি বলে। তো প্রথমে বলছে একই রেখা, তারপর প্রস্রবণ রেখা, তারপর সম্পৃক্ত রেখা, কোনোটি নয়। তো সঠিক উত্তরটি অবশ্যই হবে প্রস্রবণ রেখা। কোনো একটি রেখা বরাবর অনেকগুলি প্রস্রবণ থাকলে তাকে বলা হয় প্রস্রবণ রেখা। এরপরের প্রশ্ন, চুনাপাথর গঠিত অঞ্চলে পাদদেশে গঠিত প্রস্রবণকে বলা হয়। তো চুনাপাথর গঠিত অঞ্চলে পাদদেশে গঠিত প্রস্রবণকে বলা হয় হচ্ছে ভক্লুসিয়ান প্রস্রবণ।
এরপরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে অবস্থিত ওল্ড ফেথফুল কিসের উদাহরণ? তো চারটে অপশান রয়েছে, আর্টেজিও কূপ, গিজার, শীতল কূপ এবং চ্যুতি প্রস্রবণ। তো সঠিক উত্তরটি হচ্ছে গিজার। মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে অবস্থিত ওল্ড ফেথফুল একটি গিজারের উদাহরণ। আর এই গিজারটা কি? গিজার হচ্ছে যেসব প্রস্রবণ থেকে উষ্ণ জল ও বাষ্প নিয়মিতভাবে কয়েক ঘন্টা অন্তর স্তম্ভাকারে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়। আসলে গিজারটাও কিন্তু একটা উষ্ণ প্রস্রবণ, কিন্তু এর ক্ষেত্রে তফাৎটা কোথায় না, এই যে গিজার, এই গিজার থেকে নিয়মিতভাবে এই উষ্ণ জল আর তার সঙ্গে সঙ্গে বাষ্পটাও বেরোয়, কিন্তু কয়েক ঘন্টা অন্তর অন্তর একটা নির্দিষ্ট ইন্টারভেলে, টাইম ইন্টারভেলেতে কিন্তু এই উষ্ণ জল আর বাষ্পটা কিন্তু বেরিয়ে আসতে থাকে। এরপরের প্রশ্ন, টেরা রোসা মূলত কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? এখানে চারটি অপশান রয়েছে, নিরক্ষীয়, উষ্ণমরু, ভূমধ্যসাগরীয়, নাতিশীতোষ্ণ। তো এখানেতে উত্তরটা হবে নাতিশীতোষ্ণ। কিন্তু অনেক সময় ক্রান্তীয়, উষ্ণ ক্রান্তীয় অঞ্চলেতেও কিন্তু এই টেরারোসা কিন্তু সৃষ্টি হয়ে থাকে। আর টেরারোসাটা কি? টেরারোসাটা হচ্ছে মূলত চুনাপাথর গঠিত অঞ্চলেতে, মানে চুনাপাথর গঠিত কাস্ট অঞ্চলেতে সৃষ্ট লাল রঙের আম্লিক কাদা হচ্ছে, কাদা বা মৃত্তিকা হচ্ছে এই টেরারোসা। এর পরের প্রশ্ন, চুনাপাথরযুক্ত অঞ্চলে দুটি গাইকের মধ্যবর্তী উচ্চভূমিটিকে বলে? তো প্রথমে বলছে স্ট্যালাকটাইট, তারপর ক্লিন্স, তারপর ডোলিন, তারপরে পলজি। তো সঠিক উত্তরটি কিন্তু হবে ক্লিন্স। চুনাপাথরযুক্ত অঞ্চলে দুটি গাইকের মধ্যবর্তী উচ্চভূমিটিকে বলা হয় হচ্ছে ক্লিন্স। আর এখানে কয়েকটি বিষয় একটু জেনে রাখতে হবে, সেটা হচ্ছে গাইক্স। গাইক্সটা হচ্ছে কি না, চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট খাত, তাকে বলা হয় গাইক্স। আর যে সমস্ত গাইক্সগুলো খুব বড় আকারের হয়ে থাকে তাকে বলা হয় হচ্ছে বোগাজ। এবং গাইক্সের কতগুলো নাম আছে, অর্থাৎ গাইক্স জার্মানিতে বলা হয় হচ্ছে কারেন এবং ফ্রান্সেতে বলা হয় ল্যাপিস নামে এই গাইক্স পরিচিত। অর্থাৎ এই যে গাইক্স নামক এই যে ভূমিরূপটি, এই ভূমিরূপটি কিন্তু জার্মানিতে কারেন নামে পরিচিত এবং ফ্রান্সেতে ল্যাপিস নামে পরিচিত। আর যে সমস্ত গাইক্স হচ্ছে খুব বৃহদায়তন হয়, গভীর হয়, খাতগুলো খুব গভীর হয়, সেই সমস্ত গাইক্সকে বলা হয় হচ্ছে বোগাজ। এরপরের প্রশ্নে চলে যাব। বলছে যে সোয়ালো হোল যে সুড়ঙ্গের দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে তার নাম হলো? তো চারটে অপশান, শুষ্ক উপত্যকা, অন্ধ উপত্যকা, পোনর আর গিরিখাত। তো সঠিক উত্তরটি হবে পোনর। সোয়ালো হোল যে সুড়ঙ্গের দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে তার নামটি হচ্ছে পোনর। এরপরের প্রশ্নে চলে যাব। বলছে যে ডোলাইনগুলি পরস্পর যুক্ত হয়ে যে বৃহৎ আকৃতির আবদ্ধ গর্তের সৃষ্টি করে তাকে বলে? তো এখানে চারটে অপশান রয়েছে, প্রথমে বলছি ইউভালা, তারপর পলজি, তারপর সলিউশন প্যান, তারপর হামস। তো সঠিক উত্তরটি হবে পলজি। ডোলাইনগুলি পরস্পর যুক্ত হয়ে যে বৃহৎ আয়তন আবদ্ধ গর্তের সৃষ্টি করে তাকে বলা হয় পলজি। এরপরের প্রশ্ন, পলজির ভূমির উপরে ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট চুনাপাথরগুলি ঢিবির আকারে অবস্থান করলে তাকে বলে? তো চারটে অপশান, মোনাডক, স্ট্যাম, স্ট্যাক আর হামস। তো সঠিক উত্তরটি হবে হামস। অর্থাৎ পলজির ভূমির উপরেতে ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট চুনাপাথরগুলি ঢিবির আকারে যে অবস্থান করে তাকে বলা হয় হামস। আর এই হামসের অপর নাম হচ্ছে পেপিনো পাহাড়। পেপিনো পাহাড় নামেও এই হামসকে ডাকা হয়ে থাকে। আর আমাদের ভারতবর্ষে, বিশেষত ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলায় গঠিত এই যে হামসগুলো, তো এই হামসকে স্থানীয় ভাষায় বলা হয় রাবণ ভাটা। এরপরের প্রশ্ন, চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত চুনের ঝুড়িকে বলে? তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো চারটে অপশান, স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, হেলিকটাইট আর পিলার। তো সঠিক উত্তরটি হবে স্ট্যালাকটাইট। চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত চুনের ঝুড়িকে বলা হয় স্ট্যালাকটাইট। এরপরের প্রশ্নে বলছে যে চুনাপাথরের গুহার তলদেশ থেকে উত্থিত চুনাপাথর গঠিত ভূমিরূপকে বলে? তো চারটে অপশান, স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট আর হেলিকটাইট, পিলার। তো সঠিক উত্তরটি হচ্ছে স্ট্যালাকমাইট। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন চুনের ঝুড়িগুলো যখন উপরে গুহার ছাদ থেকে যখন ঝুলতে থাকে তখন তাকে বলা হয় হচ্ছে স্ট্যালাকটাইট। আর সেই চুনের যে ঝুড়িগুলো, অর্থাৎ এই স্ট্যালাকটাইট থেকে ফোঁটা ফোঁটা চুন মিশ্রিত জল, মানে চুনাপাথরের যে গুহা হয় সেই গুহার মেঝেতে পড়তে থাকে এবং পড়তে পড়তে সেখানেতে কিন্তু এই উত্থিত চুনাপাথর গঠিত ভূমিরূপ, মানে উত্থিত একটা স্তম্ভ তৈরি হতে থাকে, যেটাকে বলা হয় স্ট্যালাকমাইট। তো নিচে চুনাপাথরের গুহার মেঝেতে যখন তৈরি হয় বা গুহার তলদেশে যখন তৈরি হচ্ছে তখন তাকে বলছে স্ট্যালাকমাইট। আর যখন গুহার ছাদ থেকে যখন বটের ঝুড়ির মতন যখন ঝুলতে থাকে তখন তাকে বলছে স্ট্যালাকটাইট।
এর পরের প্রশ্ন, চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো এখানেতে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, হেলিকটাইট এবং স্টক এই 4টে অপশন দেওয়া রয়েছে। তো সঠিক উত্তরটি হচ্ছে হেলিকটাইট। অর্থাৎ যখন গুহার ছাদ থেকেও ঝুলে পড়ে না, কিংবা গুহার যে মেঝে আছে বা তলদেশ রয়েছে সেখান থেকেও কিন্তু উত্থিত হচ্ছে না। কি হচ্ছে না, তির্যকভাবে বৃদ্ধি পাচ্ছে। যে চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে যদি বৃদ্ধি পেতে থাকে তখন কোন ভূমিরূপটা তৈরি হয়ে থাকে? তখন সেটা হয় কিনা হেলিকটাইট। আর এখানেতে আমাদের দুটো বিষয় একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে ড্রিপ স্টোন। ড্রিপ স্টোন এই যে কথাটা, এটা কি না, চুনাপাথরের গুহার ছাদ থেকে জল চুঁয়ে যে ভূমিরূপগুলি তৈরি হয় তাকে বলা হয় ড্রিপ স্টোন। এবং স্ফেলিওথেম বা কেপ ট্যাভারটাইনটা কি না, এটা হচ্ছে চুনাপাথরের গুহার মধ্যে বিভিন্ন সঞ্চয়জাত যে ভূমিরূপগুলো তাকে একত্রে বলা হয় স্ফেলিওথেম বা কেভ ট্যাভারটাইন। চলে যাব পরের প্রশ্নে। তো পরের প্রশ্নে বলছে, কাস্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপের অবস্থান অনুযায়ী প্রদত্ত অমিল জুড়িটি হলো। তো এখানে সিঙ্কহোল, ডোলিন, গাইক্স ক্লিন্স, স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট এবং অন্ধ উপত্যকা কাস্ট টাওয়ার, এই 4টে অপশান রয়েছে। তো এখানেতে যেটা অমিল সেটা হচ্ছে অন্ধ উপত্যকা ও কাস্ট টাওয়ার। কারণ অন্ধ উপত্যকা, শুষ্ক উপত্যকা কিন্তু একসঙ্গেই তৈরি হয়ে থাকে। যেরকম এই যে অপশানগুলো রয়েছে, যেরকম সিঙ্কহোল, ডোলিন পরস্পরের সঙ্গে সম্পর্কিত, গাইক্স ক্লিন পরস্পরের সঙ্গে সম্পর্কিত, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইটও পরস্পরের সঙ্গে সম্পর্কিত, সেক্ষেত্রে কিন্তু অন্ধ উপত্যকা ও কাস্ট টাওয়ার কিন্তু পরস্পরের সঙ্গে সম্পর্কিত নয়, এটা অমিল। তাই এটা কিন্তু এই প্রশ্নের উত্তরটা কিন্তু এটা হবে যে অন্ধ উপত্যকা ও কাস্ট টাওয়ার। চলে যাব পরের প্রশ্নে। তো বলছে কি যে বিশ্বের গভীরতম গুহাটি হলো। তো 4টে অপশান, হোলক, কার্লসবার্গ, গুফ্রেবার্জার এবং ক্রুবেরা। তো সঠিক উত্তরটি হচ্ছে ক্রুবেরা। ক্রুবেরা হচ্ছে বিশ্বের গভীরতম গুহা। এর পরের প্রশ্নে বলছে ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো। তো 4টে অপশান, কাশ্মীর উপত্যকা, বোরা গুহা, ব্লু পার্বত্য অঞ্চল এবং অজন্তা গুহা। তো সঠিক উত্তরটি হবে বোরা গুহা। ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হচ্ছে বোরা গুহা। আর এই বোরা গুহাটা কোথায় অবস্থিত না, অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম জেলাতে এই বোরা গুহাটা অবস্থিত। খুবই দর্শনীয় একটি জায়গা। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের ভারতে আরও একটি জায়গা আছে খুব উল্লেখযোগ্য এই কাস্ট ভূমিরূপের জন্য, সেটা হচ্ছে কোনটা না, মেঘালয় রাজ্যের গারো খাসি জয়ন্তিয়া পাহাড়। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।